আমি এবং ভারত চৌধুরী ছোটবেলা থেকেই সহপাঠী। প্রথমে পাঠশালা থেকে স্কুল, তারপর স্কুল থেকে কলেজ, তারপর MA ডিগ্রির অধিকারী হয়ে আমরা দুজনেই ছাত্রজীবনের পালা সাঙ্গ করে দিল। না, ছাত্রজীবনের পালা সাঙ্গ করলুম বলা চলে না, কারণ মেডিকেল কলেজে ঢুকে আরও কয়েকটা বছর ছাত্রজীবন যাপন করবার পর MD উপাধি নিয়ে ডাক্তার হয়ে বেরিয়ে এলুম। কিন্তু উপাধি লাভ করলেই কেউ বড় ডাক্তার হতে পারে না, রোগীরা যদি তাকে স্বীকার না করে নেয়। ডিসপেন্সারিও খুললুম এবং ধরাচুড়ো পড়ে রোজ সেখানে হাজিরাও দিতে লাগলুম। কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে রোগীদের দৃষ্টি আকর্ষণ করতে পারতুম কালে ভদ্রে কদাচিৎ। কিন্তু সেজন্য আমার দুশ্চিন্তার কোনো কারণ ছিল না, কেননা পৈতৃক সম্পত্তির দিক দিয়ে আমি ছিলাম রীতিমতো ভাগ্যবান। তারই দৌলতে আমার দৈনন্দিন জীবন কাটতে লাগলো উপভোগ্য সব দিবা স্বপ্ন দেখতে দেখতে রীতিমতো আনন্দের ছন্দে। এবং বন্ধুবর ভারতও ছিল আলালের ঘরের দুলালের মতো, অর্থাৎ প্রচুর পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী। কাজেই স্বাভাবিকভাবেই আমরা হয়ে পড়ল মানিকজোড়ের মতো, কেউ কাউকে ছেড়ে থাকতে পারতুম না। তারই বৈঠকখানায় বসে আমার কেটে যেত সকাল থেকে প্রথম রাত পর্যন্ত। বাইরের লোক মনে করত আমরা দুজনে এক বাড়িরই বাসিন্দা। এমনকি ভারতের বসবার ঘরে এক প্রান্তে ছিল আমারও নিজস্ব টেবিল চেয়ার ও কাগজপত্র পর্যন্ত। আমরা প্রায় অভেদাত্মা আর কি। ভারতের ছিল এক অদ্ভুত শখ, এদেশে যাকে উদ্ভট বাতিক বলাও চলতে পারে। সে হতে চাইলে শৌখিন গোয়েন্দা। বাল্যকাল থেকেই এদিকে ছিল তার প্রাণের টান। সে কেবল রাশি রাশি ইংরেজি গোয়েন্দা কাহিনী ও অপরাধ তত্ত্ব সম্বন্ধে অসংখ্য পুস্তকই পাঠ করত না, সে সঙ্গে ব্যবহারিক জীবনেও নিজের লব্ধ জ্ঞানকে কাজে খাটাবার চেষ্টা করত। ছাত্রজীবনেই সে তুচ্ছ হলেও অনেক জটিল মামলার কিনারা করে সকলের বিস্মিত দৃষ্টি আকর্ষণ করতে পারত। এইদিকে তার আদর্শ স্থানীয় ব্যক্তি ছিলেন আমেরিকার অ্যালান পিঙ্কারটন সাহেব। তিনি ছিলেন 19বিংশ শতাব্দীর লোক। আমেরিকায় তিনি যখন তার বিখ্যাত ডিটেকটিভ এজেন্সির প্রতিষ্ঠা করেন, তখন সেখানে সরকারি পুলিশ বাহিনীর কোনো অস্তিত্বই ছিল না। পিঙ্কারটনের দলই তখন দেশের শান্তি রক্ষার ভার গ্রহণ করেছিল। আজ আমেরিকার বিরাট পুলিশ বাহিনীর খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কিন্তু এখনও বহু বড় বড় মামলার ভার দেওয়া হয় পিঙ্কারটনের এজেন্সির উপরে। এমনকি আমেরিকার প্রত্যেক বড় বড় শহরে পিঙ্কারটনের ডিটেকটিভ এজেন্সির শাখা প্রশাখাও আছে। আজ পর্যন্ত পিঙ্কারটনরা যে কত কুখ্যাত ও ভয়াবহ অপরাধীকে গ্রেপ্তার করেছেন তারা সংখ্যা হয় না। ভারত বলে, কেবল আমেরিকা নয়, ইউরোপেরও প্রত্যেক দেশে বড় বড় শহরে পিঙ্কারটনের মতন বেসরকারি গোয়েন্দাদের আস্তানা রয়েছে। তাদের কোনো কোনোটির নাম ডাক আবার খুব বেশি। পাশ্চাত্য দেশে যা সম্ভব হয়েছে আমাদের দেশেও তা সম্ভবপর হবে না কেন? যার যোগ্যতার অভিজ্ঞতা আছে এখানেও সে অনায়াসে বেসরকারি গোয়েন্দার কাজ করতে পারে। অবশ্য এদেশে প্রথম প্রথম বেসরকারি গোয়েন্দার পেশা নিশ্চয়ই অর্থকরী হবে না, কিন্তু আমার তো আর অর্থের অভাব নেই। তাই শৌখিন গোয়েন্দা রূপে আমি আমার কল্পনাকে বাস্তব রূপ দিতে চাই। এই চেষ্টাকে তোমরা অনায়াসেই পরীক্ষা বলে মনে করতে পারো। তার সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তির দু একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। একদিন সে কথায় কথায় বললে, সাধারণ মানুষ চোখ দিয়ে যা দেখে মন দিয়ে তা গ্রহণ করে না, আর মন দিয়ে যা গ্রহণ করা হয় না তাকে ভালো করে দেখাও বলা যেতে পারে না। আর এই যে চোখের সঙ্গে মন মিলিয়ে দেখা, একেই বলে পরিবীক্ষণ বা পর্যবেক্ষণ। গোয়েন্দা হতে গেলে আর সবের আগে অর্জন করতে হবে এই পর্যবেক্ষণ করবারই শক্তি। তোমার কথাই ধরো, তোমার 3 তলা বাড়ি, সিঁড়ি বেয়ে রোজ তুমি 1 তলা থেকে 3 তলায় গিয়ে ওঠো, তারপর আবার নিচে নেমেও আসো। রোজ তুমি বার কয়েক ওঠানামা করছো। আচ্ছা এখন বলো দেখি, তোমার বাড়ির সিঁড়িতে ঠিক কটা ধাপ আছে? খানিকক্ষণ ভেবে দেখবার পর আমি হতাশভাবে ভারতের মুখের দিকে তাকিয়ে রইলুম। কি হলো, বলতে পারলে না তো? আমি কিন্তু লক্ষ্য করেছি তোমার বাড়ির সিঁড়িতে ধাপ আছে 28টি। ভালো গোয়েন্দাদের এইসব খুঁটিনাটি ব্যাপার লক্ষ্য করবার শক্তি থাকে, আর সেই শক্তি থাকে বলেই তারা অনেক সময় খুব ছোট্ট ছোট্ট বা তুচ্ছ জিনিস দেখেই বড় বড় মামলার কিনারা করে ফেলতে পারে। এই পদচিহ্নের কথাই ধরো না, মাটির ওপরে পায়ের ছাপ পড়ে আসছে পৃথিবীর আদিকাল থেকেই, এবং আজ পর্যন্ত তা দৃষ্টিগোচর হয়েছে সকলেরই। কিন্তু সে দেখা হচ্ছে ভাষা ভাষা, কারণ মনের সঙ্গে তার যোগ নেই। অথচ
অপরাধের ক্ষেত্রে এই পদচিহ্নের ইতিহাস অতিশয় বিচিত্র। যাদের পর্যবেক্ষণ শক্তি আছে, এই পদচিহ্ন দেখে তারা হাজার হাজার অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছে। সভ্য দেশের শিক্ষিত গোয়েন্দাদের কথা স্বতন্ত্র। একেবারে বন্য অসভ্য জাতির মধ্যেও অনেক পদচিহ্ন বিশারদের সন্ধান পাওয়া যায়। পদচিহ্ন দেখেই তারা বলে দিতে পারে কোনো লোক রোগা না মোটা না ঢ্যাঙা না বেঁটে, সে ছুটে গিয়েছে কি ধীরে ধীরে অগ্রসর হয়েছে, কিংবা চলবার সময় তার পিঠের ওপর কোনো বোঝা ছিল কিনা। সাধারণ দৃষ্টিও যেখানে অচল, সেখানেও তারা পদক্ষেপকারীর পদচিহ্ন আবিষ্কার করতে পারে। হয়তো ধরো ঘাস জমির ওপরে কোথাও কতকগুলো কচি কচি ঘাস থেতলে গিয়েছে, কিংবা ঝোপে ঝাড়ে ডালপালার টুকরো টাকরা ভেঙে গিয়েছে, এমনই আরো সব সূত্র। গোয়েন্দাদের চোখে পড়ে আরো কত ব্যাপারই। আজ একটু আগে তুমি কোথায় গিয়েছিলে সে কথাও আমি বলে দিতে পারি। আমি অবিশ্বাসের স্বরে বললুম, অসম্ভব, সে কথা আমি তোমাকে বলিনি। বলনি, কিন্তু আমি জানি। তুমি একটু আগে পোস্ট অফিসে গিয়েছিলে টেলিগ্রাম করতে। সবিস্ময়ে জিজ্ঞাসা করলুম, তুমি তো আমার সঙ্গে যাওনি, তবে জানলে কেমন করে? পর্যবেক্ষণ শক্তির দৌলতে। ওই যে আমার সামনেই, ওই তো তোমার টেবিল রয়েছে। খানিক আগে ওই টেবিলের সামনে চেয়ারের ওপর তুমি চুপ করে বসেছিলে, তারপর হঠাৎ উঠে বাইরে বেরিয়ে গেলে। মিনিট 15 পর যখন ফিরে এলে, তখন দেখলুম তোমার জুতোর গোড়ালিতে লেগে রয়েছে সুরকির চিহ্ন। আমার বাড়ি থেকে পোস্ট অফিসটা হচ্ছে 5 মিনিটের পথ। খুব সকালেই আজ আমি দেখে এসেছি ডাকঘরের সামনে ফুটপাতটা মেরামত করবার জন্য সুরকি ঢালা রয়েছে। আজ ডাকঘরে কারুকে ঢুকতে হলেও সুরকি না মারিয়ে যাবার উপায় নেই। তাতেই আন্দাজ করলুম নিশ্চয়ই তুমি আজ এখনই ডাকঘরে গিয়ে ফিরে এসেছো। আমি বললুম, সেটা যেন মানলুম, কিন্তু তুমি টেলিগ্রামের কথা জানলে কেমন করে? আন্দাজে ভাই, আন্দাজে। এ আন্দাজ সঠিক না হলেও পারত। তবু আন্দাজটা কি শুনি না। আমি দেখলুম তোমার টেবিলের ওপর পড়ে রয়েছে এক বান্ডিল নতুন পোস্ট কার্ড আর খান কয়েক নতুন খাম। সুতরাং বুঝলাম খাম কি কার্ড কেনবার জন্য তুমি ডাকঘরে যাওনি। তুমি কোনো চিঠিও লিখলে না। সুতরাং ডাকঘরে যাওয়ার তোমার উদ্দেশ্য চিঠি ফেলবার জন্যও নয়। তবে তুমি কেন গিয়েছিলে সেখানে? খুব সম্ভবত টেলিগ্রাম করতেই। আমি চমৎকৃত কণ্ঠে বললুম, সাধু। ঠিক সেই সময় ভৃত্য ঘরে এসে প্রবেশ করে বললে, বাবু, একটি মেয়ে আপনাকে খুঁজতে এসেছে। হ্যাঁ, কিরকম মেয়ে ছেলে? সমর্থ মেয়ে বাবু, হাতে ব্যাগ, পায়ে জুতো। আচ্ছা, তাকে এখানে নিয়ে আয়। সিঁড়ির উপরে জুতো পরা পায়ের শব্দ শোনা গেল। দরজার দিক থেকে বাতাস আসছিল। ঘরের কাজ বরাবর পায়ের শব্দ থেমে যাবার সঙ্গে সঙ্গেই হাওয়ায় ভেসে এলো এসেন্সের মিষ্টি গন্ধ। তারপরেই ঘরের ভেতরে দরজার কাছে দেখা গেল একটি তরুণীর মূর্তি। সুন্দরী তরুণী, বয়স 21-22-এর বেশি হবে না। দুধে আলতা মাখানো রং, নাক মুখ চোখ যেন তুলি দিয়ে আঁকা। সাজগোজ একেবারে হাল ফ্যাশনের। সেইখানে দাঁড়িয়ে আমাদের দুজনের মুখের পানে দ্বিধাভরা চোখ বুলিয়ে নিয়ে মহিলাটি বললেন, আমি ভারত বাবুর সঙ্গে দেখা করতে চাই, ভারত কুমার চৌধুরী। ভরত উঠে দাঁড়িয়ে বললে, আসুন আসুন, আসন গ্রহণ করুন। সে একখানা চেয়ারে গিয়ে দিলে। মহিলাটি চেয়ারের উপরে বসে ধীরে ধীরে বললেন, বিশেষ এক কারণে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ভারত শুধলে, আপনার নাম? আমার নাম চিত্রা রায়। আচ্ছা, আমি আপনার কোন কাজে লাগতে পারি বলুন? কুসুমপুরের বিমলা দেবীকে আপনি চেনেন তো? ভারত একটু ভেবে বললে, আমি কুসুমপুরের এক বিমলা দেবীকে চিনি বটে। তিনি ওখানকার জমিদারের স্ত্রী, এখন বিধবা। আগে হ্যাঁ, তার কথাই বলছি। তিনি আমার বিশেষ বন্ধু। তার মুখেই শুনেছি গেল বছর আপনি কি কি যেন একটা মামলার কিনারা করে তার অত্যন্ত উপকার করেছিলেন। ভারত হেসে বললে, না না,
সে মামলাটা বিশেষ কিছুই নয়, খুব সহজেই তার কিনারা করতে পেরেছিলুম। চিত্রা দেবী বললেন, কিন্তু বিমলা দেবীর মুখে তো অন্য কথা শুনেছি। সে নাকি বিশেষ রহস্যময় মামলা, পুলিশ কিছুই করতে পারেনি। আপনি না থাকলে তার কোনো কিনারাই তো হতো না, বলুন। ভারত বললে, আমার সম্বন্ধে এই উচ্চ ধারণার জন্য বিমলা দেবীকে অশেষ ধন্যবাদ, কিন্তু সে মামলার সঙ্গে আপনার কি সম্পর্ক? চিত্রা দেবী বললেন, কোনো সম্পর্ক নেই। আপনার হাতে একটা নতুন মামলার ভার দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আচ্ছা, মামলাটা কি? তাহলে গোড়া থেকেই শুনুন। আমার বাবার নাম নরেন্দ্রনাথ রায়। তিনি ছিলেন সামরিক বিভাগের একজন ডাক্তার। সেই কাজের জন্য তাকে বেশ কিছু কালের জন্য বাস করতে হয়েছিল আন্দামান দ্বীপে। তারও আগে বদলি হয়ে তাকে ভারতবর্ষের এদেশে ওদেশে ঘুরে বেড়াতে হয়েছিল। বালিকা বয়সেই আমি মাতৃহীনা হই। আমি ছিলাম বাপ মায়ের একমাত্র সন্তান। বাবাকে প্রবাসী জীবনযাপন করতে হতো বলে আমি মানুষ হয়েছি চন্দননগরের এক কনভেন্টে। ঠিক 10 বছর আগে বাবার কাছ থেকে একখানা পত্র পাই। তাতে তিনি আমাকে জানিয়েছিলেন কলকাতায় ফিরে এসে তিনি এক হোটেলে উঠে গিয়েছেন। আমি যেন অবিলম্বে তার সঙ্গে দেখা করি। চিঠি পেয়ে যথাসময়ে আমি তার ঠিকানায় গিয়ে হাজিরও হলুম। কিন্তু সেখানে গিয়ে হোটেলের ম্যানেজারের মুখে শুনলাম আমার বাবা আগের রাত্রে বেরিয়ে তখনও পর্যন্ত হোটেলে ফেরেননি। সারা দিন আমি তার অপেক্ষায় বসে রইলুম, কিন্তু বাবা সেদিনও ফিরলেন না। তখন হোটেলের ম্যানেজার আমাকে উপদেশ দিলেন নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে, আমি যেন অবিলম্বে পুলিশকে খবর দিই। আমি তার কথা মতোই কাজ করলুম, কিন্তু পুলিশ বাবার কোনো সন্ধানই পেল না। খবরের কাগজে অনেক বিজ্ঞাপন দিয়েছি জানেন, তাতেও কোনো ফল হয়নি। আজ পর্যন্ত তিনি নিরুদ্দেশী হয়ে আছেন। চাকরি ছেড়ে তিনি কলকাতায় এসেছিলেন সেই জীবনটা শান্তিতে কাটানোর জন্য, কিন্তু শেষ কথাগুলো বলতে বলতে চিত্রা দেবীর গলার আওয়াজ যেন ভারী হয়ে এলো। ভারত তার নোটবুক বার করে জিজ্ঞেস করলে, আপনার বাবা নিরুদ্দেশ হয়েছেন কোন তারিখ থেকে? আগে 1944 খ্রিস্টাব্দের 5 ডিসেম্বর থেকে। তার সঙ্গের মোটঘাট? হোটেলেই ছিল। সেসবের ভেতর থেকে কোনো সূত্রই তো পাওয়া যায়নি। ছিল কিছু জামা কাপড়, খান কয়েক বই আর আন্দামানের কিছু টুকিটাকি জিনিস। কলকাতায় আপনার বাবার কোনো বন্ধু আছেন? হ্যাঁ, বাবার এক বিহারি বন্ধুও চাকরি নিয়ে আন্দামানে গিয়েছিলেন। তার নাম রামচন্দ্র সিংহ। তিনি ছিলেন পুলিশের একজন উচ্চপদস্থ কর্মচারী। যাতে বিহার দেশের লোক হলেও তিনি বাস করেন কলকাতা শহরে। সেখানে আমি খবর নিয়েছিলাম, কিন্তু বাবার কোনো খবরই তো তিনি দিতে পারলেন না। এমনকি বাবা যে কলকাতায় ফিরে এসেছেন সে কথাও তো তার জানা ছিল না। ভারত বললে, অদ্ভুত মামলা। চিত্রা দেবী বললেন, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা এখনো আপনাদের কাছে বলা হয়নি। প্রায় 6 বছর আগে 3-4খানা ইংরেজি কাগজে একটা বিজ্ঞাপন দেখে জানতে পারি যে আন্দামানের ডাক্তার নরেন্দ্র রায়ের কন্যা চিত্রা দেবী খবরের কাগজে তার ঠিকানা প্রকাশ করলে তিনি বিশেষভাবে উপকৃত হবেন। সেই বিজ্ঞাপন পাঠ করে আমি বিস্মিত হলেও কাগজে আমার ঠিকানা প্রকাশ করেছিলাম। তারপরে ডাকযোগে আমি ছোট্ট একটা প্যাকেট পেলুম। প্যাকেট খুলে সবিস্ময়ে দেখলুম তার ভেতরে রয়েছে মস্ত একটা দামি মুক্তা। সেরকম উজ্জ্বল মুক্তা আমি আর এই জীবনে দেখিনি। প্যাকেটের ভিতরে প্রেরকের নাম এবং কোনো ঠিকানা বা কোনো চিঠিপত্র কিছুই ছিল না। আরও আশ্চর্যের কথা হচ্ছে, তারপর প্রতি বৎসরের ঠিক ওই একই তারিখে আমি একটি করে বড় মুক্তা উপহার পেয়েই চলেছি। জহুরির কাছে যাচাই করে জানতে পেরেছি জানেন, মুক্তগুলোকে অমূল্য বলা যেতে পারে। আপনারা স্বচক্ষে দেখলে সে কথা বুঝতে পারবেন। চিত্রা দেবী আমাদের সামনে একটি ছোট্ট বাক্স খুলে ধরলেন। তার ভিতরে ঠিক 6টি মুক্ত পাশাপাশি সাজানো রয়েছে। সত্যি সত্যি তাদের অমূল্য বললে কিছুমাত্র অত্যুক্তি করা হয় না।
এর চেয়ে চমৎকার মুখ তো আমরা কখনো চোখে দেখিনি। ভারত বললে, আপনার মামলাটা কেবল অদ্ভুতই নয়, অত্যন্ত চিত্তাকর্ষক। এরপর আর কোনো ঘটনা ঘটেছে? আগে হ্যাঁ, আজকেই ঘটেছে, আর সেজন্যই তো আমি আপনার কাছে এসেছি। আজ সকালে আমি এই চিঠিখানা পেয়েছি, আপনি আপনি নিজে পড়ে দেখতে পারেন। চিঠিখানা হাত বাড়িয়ে নিয়ে ভারত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললে, খামের উপর ভবানীপুর ডাকঘরের ছাপ। এক কোণে একটা আঙুলের ছাপও রয়েছে, খুব সম্ভবত ডাক পিয়নের। কোনো ঠিকানা নেই। দামি আর পুরো চিঠির কাগজ। পত্রলেখক নিশ্চয়ই সাধারণ লোক নন। লিখছেন, আজ সন্ধে 7টার সময় জেনারেল পোস্ট অফিসের সামনেকার ডান দিক থেকে 3য় থামের পাশে উপস্থিত থাকবেন। যদি কোনো দুশ্চিন্তা হয় সঙ্গে 2জন পুরুষ বন্ধুকেও নিয়ে যেতে পারেন। আপনার উপরে অত্যন্ত অন্যায় অবিচার করা হয়েছে, তার প্রতিকার করা উচিত। পুলিশে খবর দেবেন না, পুলিশে খবর দিলে সমস্তই ব্যর্থ হবে। ইতি আপনার অজানা বন্ধু। বিলক্ষণ, এ যে রীতিমতো রহস্যময় ব্যাপার। তা আপনি এখন কি করতে চান চিত্রা দেবী? আমার কি করা উচিত সেটা জানবার জন্যই তো আপনার কাছে এসেছি, কিন্তু প্রথমে শুনে রাখুন, বন্ধু বলে আমার বিশেষ কেউ নেই। ভারত হাসতে হাসতে বললে, আমরা 2জন যদি আপনার বন্ধুর স্থান গ্রহণ করি তাহলে আপনি আপত্তি করবেন না নিশ্চয়ই? নিশ্চয়ই নয়, সে তো হবে আমার পরম সৌভাগ্য। ভারত বললে, তাহলে আমি আর ভাস্কর আর যথাসময় আপনার সঙ্গে যথাস্থানেই হাজির থাকতে পারি। আচ্ছা, এই বন্দোবস্তে আপনার কোনো অসুবিধে হবে না তো? না, আমার কোনো অসুবিধাই নেই। ভারত উঠে দাঁড়িয়ে বললে, বেশ, তাহলে ওই কথাই রইল। আপনি সন্ধ্যের আগে ঠিক 6টার সময় আমার এখানে এসে হাজির হবেন। তারপর কি হয় দেখা যাবে। চিত্রাদেবী গাত্রোত্থান করে বললেন, আমি যথা সময়ে চলে আসব। নমস্কার। চিত্রাদেবী চলে যাবার পর আমি বললুম, মেয়েটি অপরূপ সুন্দরী। ভারত একটা সিগারেট ধরিয়ে বললে, তাই নাকি? আমি লক্ষ্য করিনি। আমি ক্ষুব্ধ স্বরে বললুম, ভারত, ক্রমেই তুমি একটি মেশিন হয়ে উঠছো জানো। তোমার কোনো অনুভূতিই নেই। মেয়েটির অমন রূপও তোমার চোখে পড়ল না? ভারত কি যেন ভাবতে ভাবতে বললে, আমার কাছে মক্কেল বড় নয় ভাস্কর, আমার কাছে বড় হচ্ছে মামলা। তার অতিরিক্ত কোনো ব্যক্তিগত কথা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি কিন্তু চিত্রাদেবীকে এত সহজে ভুলতে পারলুম না। মনে মনে ভাবতে লাগলুম তার সেই মিষ্ট হাসি, তার শিষ্ট ভাবভঙ্গির কথা। তার যে এখনো বিবাহ হয়নি এটুকু অনুমান করতে পারলুম, কিন্তু এমন স্বর্গীয় সৌন্দর্য যে আজ পর্যন্ত উপেক্ষিত হয়ে আছে, এও বড় আশ্চর্যের কথা। আমার মনে গোড়া থেকেই তিনি একটি ছাপ রেখে গেলেন। জীবনের যাত্রাপথে বারবার দেখেছি কোনো কোনো মানুষের সঙ্গে হয়তো চকিতের জন্য দেখা হলো, কিন্তু সে দেখার স্মৃতি বহুদিন পর্যন্ত মন থেকে আর মুছে গেল না। তবে এখানে একটি আশার কথা এই যে ভবিষ্যতেও চিত্রাদেবী জনতার ভিতরে হারিয়ে যাবেন না। অনতি বিলম্বেই তার সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা আমার আছে। সে অদূরবর্তী সৌভাগ্যকে লাভ করবার জন্য উন্মুখ হয়ে রইল আমার মন। বৈকালে ঘরের ভিতরে ভারতকে দেখতে পেলুম না। ভারতের পুরাতন ভৃত্য মাধবের নিকট শুনলুম খাওয়া দাওয়ার পরেই তার বাবু কোথায় বেরিয়ে গিয়েছে। তার কাছে কোনো কথা বলে যায়নি। প্রায় আধ ঘন্টাকাল বসে থাকবার পর ভারত আবার ফিরে এলো। তার মুখ চোখের ভাব বেশ প্রফুল্ল। গলা চড়িয়ে বললে, মাধব, ওরে মাধু, এই ঠিক 4 সময় এসে হাজির হয়েছি, কিন্তু আমাদের আর ঘরে বসিয়ে রাখিসনি। আমি বললুম, খবর কি? ভারত একখানা চেয়ারের উপরে ধূপ করে বসে পড়ে বলল, খবর শুভ। ছোটখাটো একটা তদন্তে গিয়েছিলুম, জানতে পারলুম চিত্রাদেবীর বিহারী পিতৃবন্ধু পুলিশের ভূতপূর্ব অ্যাসিস্ট্যান্ট কমিশনার রামচন্দ্র সিংহ গত 1949 সালের 3রা জানুয়ারি
ইহলোক ত্যাগ করেছেন। ভাস করে এটা মস্ত বড় একটা সুখবর। তার মানে? ভারত বললে, তোমার স্মৃতির পরমায়ু অত্যন্ত ক্ষণস্থায়ী। ভুলে বসেছ যে চিত্রা দেবী ডাকযোগে প্রথম মুক্ত উপহার পান 1950 সালের 15ই জানুয়ারি, অর্থাৎ রামচন্দ্র সিংহের মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গেই। এবারে কিঞ্চিত মস্তিষ্ক চালনা করো। চিত্রা দেবীর পিতা নরেন্দ্রবাবু 10 বছর আগে কাজ থেকে অবকাশ নিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন। কলকাতায় তার সবচেয়ে বড় বন্ধু ছিলেন রামচন্দ্রবাবু। এখন নরেন্দ্রবাবুর পক্ষে স্বাভাবিক কি? নিশ্চয়ই তার ওই প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করা। কিন্তু রামবাবু বলেছিলেন তার সঙ্গে নরেনবাবুর দেখাই হয়নি। নরেনবাবু অদৃশ্য হলেন। তার 4 বছর পর রামবাবু মারা গেলেন। তারপর পক্ষকাল কাটতে না কাটতেই নরেনবাবুর কন্যা একটি মহামূল্যবান মুক্তা উপহার পেলেন। পরে পরে 5 বছরে চিত্রাদেবীর হস্তগত হলো আরও 5টি মুক্তা। তারপর চিত্রাদেবীকে কেউ জানিয়েছে যে তার উপর নাকি অবিচার করা হয়েছে। এখানে এখন প্রথম প্রশ্ন হচ্ছে, কি সেই অবিচার? কেউ কি তাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে? তাই কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রামবাবুর মৃত্যুর ঠিক পর থেকেই মুক্ত উপহার দেওয়া শুরু হলো কেন? তবে কি বুঝতে হবে যে রামবাবুর কোনো উত্তরাধিকারী ভিতরের সব রহস্য জানতে পেরেই তথাকথিত অবিচারের কোনো প্রতিকার করতে চান? তুমি কি বলো? আমি বললুম, তোমার যুক্তি মানলে বলতে হয় যে কি বিচিত্র ক্ষতিপূরণ, আর কি আশ্চর্যভাবে সে প্রস্তাবটা করা হয়েছে। তারপর ভেবে দেখো, এই প্রস্তাবটা 6 বছর আগেই বা করা হলো না কেন? ভারত বললে, নিশ্চয়ই কোনো বাধা ছিল, আর বাধাটা যে কি আজকেই তা জানতে পারা যাবে। তবে আপাতত এক বিষয়ে আমি নিশ্চিত, এই রহস্যের অন্ধকারের মধ্যে কয়েক পদ অগ্রসর হতে পেরেছি। এমন সময় মাধু চা নিয়ে এলো। চা পানের পর খানিকক্ষণ যেতে না যেতেই আবির্ভাব হলো চিত্রা দেবীর। ভারত চুপি চুপি আমাকে বললে, শোনো, আমি আমার রিভলভার নিয়ে যাচ্ছি, তুমিও কোনো অস্ত্র সঙ্গে রেখো। কি জানি গুরুতর কিছু ঘটলেও ঘটতে পারে। তারপর চিত্রা দেবীর দিকে ফিরে জিজ্ঞাসা করলে, আপনার বাবার বন্ধু রামবাবু সম্পর্কে আর কোনো খবর আমাকে দিতে পারেন? চিত্রা বললেন, তিনি যে বাবার শ্রেষ্ঠ বন্ধু এটুকুই আমি জানি। আর শুনেছি আন্দামান দ্বীপে তাদের দুজনকে সর্বদাই একসঙ্গে দেখা যেত। হ্যাঁ, আর একটা কথা, বাবার মোট খাটের ভেতর থেকে একখানা অদ্ভুত কাগজ পাওয়া গেছে, যার অর্থ এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আপনার দরকার হতে পারে ভেবে সেখানে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কাগজখানা নিয়ে টেবিলের উপর বিছিয়ে রেখে ভারত এক মনে তা পরীক্ষা করতে লাগলো। তারপর ধীরে ধীরে বলল, কাগজখানা একসময় একটা বোর্ডের উপরে পিন দিয়ে আঁটা ছিল। মনে হচ্ছে এখানে কোনো বাড়ির নকশা, মানে অট্টালিকার মতন প্রকাণ্ড বাড়ি। তার মধ্যে আছে বড় বড় হলঘর, লম্বা লম্বা দালান, আর অনেক কিছু। এক জায়গায় লাল কালি দিয়ে লেখা রয়েছে চতুর্ভুজের স্বাক্ষর। বাঁ কোণে পড়ে আছে 4টে ঢেরা চিহ্ন। তার পাশে লেখা পরপর 4টে নাম: সুজন শাহ, আবদুল্লাহ খা, দোস্ত মোহাম্মদ আর হাজি মোহাম্মদ। না, আপাতত এর কোনো মানে আমিও বুঝতে পারছি না। কিন্তু কাগজখানা নিশ্চয়ই খুব দরকারি, বেশ পুরাতন, তবু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বোঝাই যায় এখানে বেশ যত্নের সঙ্গে রক্ষা করা হয়েছে। চিত্রা বললেন, ওখানা ছিল বাবার বুক পকেটের ভেতরে। তাহলে আপনিও এখানে খুব সাবধানে রেখে দিন, হয়তো আমাদের কাজে লেগে যাবে। মামলাটাকে এখন আরো বেশি রহস্যময় বলে মনে হচ্ছে। সন্ধ্যে 7টার খানিক আগেই আমরা জেনারেল পোস্ট অফিসে গিয়ে পৌঁছলাম। সেদিন শীতের সন্ধ্যা, চারিদিকে বিছানো কুয়াশার চাদর। তারই ভিতর থেকে এদিকে ওদিকে ফুটে উঠেছে রাস্তার আলোগুলো, কতক স্পষ্ট, কতক অস্পষ্ট। সন্ধ্যার পর এদিকটা নির্জন ও নিরালা হয়ে পড়ে। কিন্তু এখন যানবাহনের সংখ্যা কমে গেলেও পথিকের সংখ্যা বিশেষ কমেনি। ডাকঘরের ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজার ঠিক সঙ্গে সঙ্গেই
একখানা কালো রঙের মোটর গাড়ি আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। গাড়ির ভেতর থেকে নেমে এলো ড্রাইভার। লোকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে ঠিক তৃতীয় স্তম্ভের কাছে এসে আমাদের জিজ্ঞাসা করল, আপনারা কি চিত্রা দেবীর সঙ্গে এসেছেন? ভারত বললে, হ্যাঁ, ইনি হচ্ছেন চিত্রা দেবী। চিত্রা দেবীকে একটা সেলাম ঠুকে লোকটা বললে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আমাকে মাফ করবেন। আপনার সঙ্গে পুলিশের কোনো লোক নেই তো? চিত্রা বললেন, না, এরা আমার বিশেষ বন্ধু। তাহলে আপনারা গাড়িতে এসে বসুন। মোটর চলতে লাগলো। গাড়ির ভিতরে চুপ করে বসে আছি আমরা তিনজনেই। আর কারোর কথা বলতে পারি না, কিন্তু আমি মনের ভিতরে বিশেষ স্বাচ্ছন্দ্য অনুভব করছিলাম না। অদ্ভুত একটা মামলার ভার ঘাড়ে নিয়ে যাচ্ছি কোনো অজানা জায়গায়। দেখা হবেও অচেনা লোকজনের সঙ্গে। তারা যে নিম্ন শ্রেণীর লোক নয়, এই দামি ও প্রকাণ্ড গাড়িখানা দেখি সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু তাদের প্রকৃতি দুর্দান্ত হওয়া অসম্ভব নয়। চিত্রাদেবীর বাবাও নিশ্চয়ই কোনো বিপদে পড়ি অদৃশ্য হয়েছেন, আর চিত্রাদেবীকেও বিপদে ফেলবার জন্য নতুন কোনো হাত পাতা হয়েছে কিনা তাকে বলতে পারি। গাড়ি লালবাজার ছাড়িয়ে বউবাজার স্ট্রিটের মাঝ বরাবর মোড় ফিরে ঢুকলো গিয়ে কলেজ স্ট্রিটের ভেতরে। তারপর সোজা হ্যারিসন রোডের মোড় ও শ্যামবাজারের মোড়ের পর খালের পোল পার হয়ে প্রবেশ করলো ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ভিতরে। আরও খানিকক্ষণ চলবার পর গাড়ি গিয়ে ঢুকলো একটা বাগানের ফটকের ভিতরে এবং তারপর গিয়ে দাঁড়ালো একখানা বাড়ির গাড়ি বারান্দার তলায়। সদরের সামনে দারোয়ান বসেছিল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা দুর্বল রুগ্ন কণ্ঠস্বর শোনা গেল, ওদের একেবারে ভিতরে পাঠিয়ে দাও। বাড়ির ভিতরে ঢুকলো। চারিদিকে আধা অন্ধকারের আভাস। দেয়ালগুলো ভিজে স্যাঁতস্যাঁতে। তার উপর কতদিন আগে চুনকাম করা হয়েছে কেউ বলতে পারে না, এবং কোথাও নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই। হঠাৎ একদিকের একটা দরজা খুলে গেল এবং বাইরে এসে পড়ল একটা উজ্জ্বল আলোকের উচ্ছ্বাস। দেখলুম দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি খুব ছোটোখাটো মূর্তি। আরও ইঞ্চি দুয়েক মাথায় খাটো হলে অনায়াসে তাকে বামুনের মূর্তি বলা যেতে পারত। শ্যামবর্ণ এক হারা সর্বাঙ্গে জড়ানো পুরো শীতের কাপড়। মূর্তির মাথার আগাগোড়া চকচকে টাকে ভরা। কোথাও একগাছা চুলেরও আভাস নেই। মাথার মাঝখানটা আবার নৈবেদ্যর মতন উঁচু ও সুচালো হয়ে উঠেছে, যেন কোনো ন্যাড়া পাহাড়ের শিখর। তার মুখ কখনো হাস্যময় ও কখনো ভ্রুকুটিপূর্ণ, এবং ক্ষণে ক্ষণে হচ্ছে তার ভাব পরিবর্তন। তার বয়স বোধহয় 30 বছরের বেশি হবে না। মূর্তি 2 পদ এগিয়ে এসে বললে, নমস্কার চিত্রা দেবী। অধীনের নাম শ্যামলাল সিংহ। আর নমস্কার মহাশয়গণ, ঘরের ভিতরে আসুন। বিশেষ উল্লেখযোগ্য না হলেও এ ঘরখানি আমার নিজের রুচি অনুসারে সাজানো। এমন বাড়ির ভেতরে আমার এই ঘরখানা মরুভূমির মাঝখানে ওয়েসিসের মতোই মনে হতে পারে। কি বলেন? সত্য, ঘরখানা দেখে আমাদের মনে জাগলো অত্যন্ত বিস্ময়। এই বিশ্রী বাড়ির ভেতরে এমন সুশ্রী ঘর, এ যেন দস্তার আংটির উপরে দামি হিরে বসানো। জানলায় জানলায় ঝুলছে কারুকার্য করা পুরু মখমলের পর্দা। দেওয়ালে দেওয়ালে শ্রেষ্ঠ শিল্পীদের আঁকা তৈলচিত্র, এবং ঘরের কোণে কোণে ছোট ছোট মার্বেলের টেবিলের ওপর বসানো মূল্যবান ও সুচিত্রিত চিনে মাটির ভুঙ্গার। কক্ষতলে বিস্তৃত এমন স্থূল কার্পেট যে তার ভিতরে আমাদের পা বসে যেতে লাগলো। গদি মোড়া চেয়ারের উপরে আমরা 3 জনে বসে পড়ল। শ্যামলাল বললে, নিশ্চয়ই আপনি চিত্রা দেবী। আর এই 2 ভদ্রলোক? তার মুখের কথা শেষ হতে না হতেই চিত্রা বললে, এরা দুজনেই আমার বন্ধু, শ্রী ভারত কুমার চৌধুরী আর ডাক্তার শ্রী ভাস্কর চন্দ্র সেন। শ্যামলাল সাগ্রহে উত্তেজিত কণ্ঠে বললে, কি বললেন? ডাক্তার? বটে, আপনার স্টেথোস্কোপ সঙ্গে এনেছেন? বেশ, তাহলে মন দিয়ে আমাকে পরীক্ষা করে দেখুন দেখি। তাই করলুম। পরীক্ষার পর বললুম, শ্যামলালবাবু, আপনি এমনি থরথর করে কাঁপছেন কেন? আপনার শরীরে কোনো রোগ আছে বলে তো মনে হলো না। আপনি তো সম্পূর্ণ